আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং লজ্জা যাকে বলে জাতির জন্য একজন পলিটিশিয়ান হিসাবে সেই আপনার ওবায়দুল কাদের বা কাউয়া কাদের গ্রেপ্তার হয়েছেন একটু আগে। ওবায়দুল কাদের যশোর ক্যান্টনমেন্টে আছে। পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? আমি কখনো পালাবো না। আপনার বাসায় আসেন নাই, কোথায় আছেন ভাই? সময় সবই আসলে সময়ের খেলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক মণ্ডলী, আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। দর্শক মণ্ডলী, এইমাত্র পাওয়া গরম খবর। দর্শক মণ্ডলী, ইতিমধ্যে জানতে পাওয়া গেছে যে যশোর বিমানবন্দর থেকে ওবায়দুল কাদের তিনি গ্রেপ্তার হয়েছেন। দর্শক মণ্ডলী, বিষয়টুকু কতটুকু সত্য আপনারা ভিডিওটুকু দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে সত্যি সত্যি কি ওবায়দুল কাদের তিনি গ্রেপ্তার হয়েছেন কিনা। দর্শক মণ্ডলী, আসলে আমাদের বিনোদনের একটি মাধ্যম ছিলেন কিন্তু এই ওবায়দুল কাদের ওরফে কাওয়া কাদের। তা তিনি যে বক্তব্যই দিতেন না কেন সেই বক্তব্যই কিন্তু ভাইরাল হয়ে যেত এবং সাধারণ জনগণ বিশাল আকারে একটা বিনোদন নিতেন। দর্শক মণ্ডলী, ইতিমধ্যে এই বিষয়টুকু কতটুকু গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটুকু দেখলে অবশ্যই বুঝতে পারবেন। এখন বর্তমানে রাজনীতির মাঠ কিন্তু খুবই গরম। পরবর্তীকালে সরকারের প্রধান উপদেষ্টা হচ্ছেন ডক্টর ইউনূস সাহেব। আসলে তিনি খুবই ভালো মানুষ এবং তিনি কিন্তু এই রাষ্ট্রের জন্য খুবই ভালো কাজ করছেন এবং তিনি অনেক ভূমিকা রাখছেন, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক মণ্ডলী, বেশি কথা বলবো না, মূল ভিডিও চলে যাব। তার আগে আপনাদের অনুরোধ করতে চাই, আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তাহলে চলেন সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক। ব্যাংকিং খাতে যিনি লিগালি লুটপাট করেছেন সেই সালমান এফ রহমান, বাংলাদেশের বিচার ব্যবস্থাকে যে ধ্বংস করে দিয়েছে এই 15 বছরে, বিচারপতিকে লাথি মেরে জোর করে একজন প্রধান বিচারপতিকে দেশ ত্যাগ করতে বাধ্য করার মতো অদ্ভুত দেখিয়েছে সেই কুখ্যাত আনিসুল, এবং নির্বাচনিক আইন কূটকৌশল করে প্রচার করে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাটাকে ধ্বংস করার কাজে যে জড়িত সবচেয়ে বড় কুলাঙ্গার আইনমন্ত্রী নামের কুলাঙ্গার আনিসুল হক গ্রেফতার হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে বিদকুটে পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক মানের খাটাস, যিনি আন্তর্জাতিক মানের কাউয়া কাদের নামে পরিচিত, বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে ফানি, ইউজলেস, গার্বেজ টাইপের এবং থার্ড ক্লাস টাইপের পলিটিশিয়ান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং লজ্জা যাকে বলে জাতির জন্য একজন পলিটিশিয়ান হিসাবে সেই আপনার ওবায়দুল কাদের বা কাউয়া কাদের গ্রেপ্তার হয়েছেন একটু আগে। লেডিজ এন্ড জেন্টলম্যান, আমি এই জন্য ধন্যবাদ দেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে। আমরা জানি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাখাওয়াত হোসেনের একটা বক্তব্য নিয়ে গতকালকে আপনারা সারা বাংলাদেশে তুলপাড় সৃষ্টি হয়েছে। যদিও আমি রিকোয়েস্ট করেছিলাম এই সরকারকে 4 উইকসের আগে আমি সমালোচনা করতে চাই না, কোনো ব্যক্তিকে আমি সমালোচনা করব না যত 4 উইকসের আগে, কারণ একটা সরকার কিভাবে সেট আপ হয়, সরকার কিভাবে কাজ শুরু করে, এই 15 বছরের দুর্বৃত্তায়নের পরে আই নো দ্যাট ভেরি ওয়েল। সুতরাং আমাদের অনলাইনের সেলফ ডিক্লেয়ার্ড বিপ্লবী বা রেভলিউশনিস্ট আছেন কিছু, যারা অনেকগুলা বলেন ডক্টর ইউনূসের চরিত্র হনন করা, ব্রিগেডিয়ার সাখাওয়াতের চরিত্র হনন করা, অ্যাডভাইজারদের চরিত্র হনন করা, এই ধরনের উগ্রবাদী এক্সট্রিম মানুষের কাছ থেকে দূরে থাকবেন। এদের ফলোয়ার্স আর সাবস্ক্রাইবার বেশি মানেই না, তারা যা বলবে তারা কুরআন হাদিস হয়ে গেছে। আমি কিন্তু বারবার বলছি, আমি সুতের বিপরীতে হাঁটা মানুষ। আমি রিকোয়েস্ট করতেছি আপনাদেরকে, সরকারকে 4টা সপ্তাহ দিবেন, 4 সপ্তাহ পরে আপনারা ইচ্ছা মতো ধরবেন। দে স্টার্টেড স্লো, আমি বারবার বলছি, আবার বলছি, স্লো এন্ড স্টাডি উইন্স দ্য রেস। সম্ভবত তারা সেখানে বিশ্বাস করেন, বাট আমি কনফার্ম করে বলি, সরকার আজকে যে পদক্ষেপগুলো নিয়েছে একের পর এক তারা ধারাবাহিকভাবে কাজ শুরু করেছে, মনে রাখবেন। সুতরাং তাদেরকে, ছাত্রদেরকে উস্কে দিবেন না। আমি সোশ্যাল মিডিয়ার অনেকে আছেন যারা মনে করেন নিজে বিপ্লব করে ফেলছেন, সবকিছু নিজে করেছেন। কাকে বলেন? সেই সব ব্যক্তি যারা শাহবাগে দাঁড়িয়ে মদ খেয়ে দেলোয়ার হোসেন সাইদি সাহেবের কেন ফাঁসি হলো না সেটা শুরু করেছিল এবং গণজাগরণ মঞ্চের প্রধান সমন্বয় করতে না পেরে দেশ ছেড়ে পালিয়েছে। এই যে আমার কাছে একটা সোর্সে তথ্যটা এসেছে, বাকি যারা বাংলাদেশে রাজনৈতিক বিশ্লেষক আছেন বা সাংবাদিকরা আছেন তারা খোঁজ নিয়ে তথ্যটা সঠিক কিনা চেষ্টা করবেন। ওবায়দুল কাদের যশোর ক্যান্টনমেন্টে আছে। যদি ওবায়দুল কাদেরের মতো একটা করাপ্টেড মানুষ যশোর ক্যান্টনমেন্টে আসলেই থাকে তাহলে এটা খুবই চিন্তার বিষয়। এবং আরো অনেক পুলিশ অফিসার ক্যান্টনমেন্টে, বিভিন্ন ক্যান্টনমেন্টের মধ্যে আছে। আমি মনে করি অতি দ্রুত সময়ে তাদেরকে বিচার আওতায় এনে কারাগারে পাঠিয়ে দেওয়া উচিত। তাহলে তাদের পক্ষে আর নিরাপদ পরিবেশে থেকে
দেশের বিরুদ্ধে কোনো চক্রান্ত বাস্তবায়ন করা সম্ভব হবে না। আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ সরকারের এই যে এত বড় মন্ত্রিসভা, তারপরে পার্লামেন্টের এমপি নেতা, মানে শত শত নেতা মন্ত্রী এমপি কোথায় গেল তারা? তাদের মধ্যে দুজন ধরা পড়েছে। একজন হচ্ছে সালমান এফ রহমান, আরেকজন হচ্ছে আনিসুল হক। তারা নাকি সতর্কঘাট দিয়ে পালানোর চেষ্টা করছিল, তারপরে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের ছবি পাওয়া গেছে, সেই গ্রেপ্তারকৃত ছবি। সালমান এফ রহমানের যেমন ছবি দেখা যাচ্ছে যে তার কি বলে দাড়ি নেই, শেভ করে চেহারা পাল্টিয়ে, এবং আনিসুল হকও তার চেহারা পাল্টিয়ে পালিয়ে যাচ্ছিল। পরে আনসার কর্তব্যরত পুলিশ তাদের হাতে ধরা পড়ে, সেই ছবিও এসছে, তবে ছবির সত্যতা বোঝা যায়নি। এবং সদরঘাট দিয়ে তারা আসলে পালিয়ে যাচ্ছিল নাকি অন্য কোনোভাবে কেউ সদরঘাটে রেখে গেছে, এটাও কিন্তু পরিষ্কার না। সেনাপ্রধানের একটি বক্তব্যে আমার কিন্তু সেই শঙ্কাটা হচ্ছে। দর্শক একটু মেলাবেন, 2 4 মেলে কিনা। এখানে আমাদের সময় একটি রিপোর্ট করেছে, আরো অন্যান্য গণমাধ্যম, যে কেন ক্ষমতাচ্যুত সরকারের মন্ত্রী এমপিদেরকে বা নেতাদেরকে ঠাঁই দিয়েছে সেনাবাহিনী তাদের ক্যান্টনমেন্টে। সেখানে ওয়াকারুজ্জামান বলছেন, অবশ্যই আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি। তাদের প্রতি যদি কোনো অভিযোগ থাকে, মামলা হয়, তাহলে তারা শাস্তির আওতায় পাবে। কিন্তু অবশ্যই আমরা চাইবো না যে বিচার বহির্ভূত কোনো কাজ বা হামলা হোক। তাদের জীবনের যে হুমকি আছে, সেটার জন্য আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি। যে দলেরই হোক, যে মতেরই হোক, যে ধর্মের হোক, সেটা আমরা দেখব। উনি এটা, যেহেতু উনি পোশাক পরা একজন নিয়মিত একটা বাহিনীর প্রধান, সুতরাং এটা তো স্বাভাবিক, তিনি আইনের কথাই তো বলবেন, যে একটা চোর ডাকাত সবাইকে তিনি প্রোটেকশন দেবেন, কেননা বিচারের আগ পর্যন্ত তো তার উপরে হামলা হতে পারে না, আইনানুগ ব্যবস্থা হবে, সেই কথাটাই তিনি বলেছেন। রাজশাহী সেনানিবাসে সাংবাদিকদের ব্রিফকালে এক প্রশ্নের জবাবে তিনি বলছেন। তো বোঝা গেল যে অনেকেই পালাতে পারেননি, দেশ ছেড়ে পালাতে পারেননি, কেননা শেখ হাসিনা কাউকে না বলে, বলতে গেলে চট করে তিনি খুব অল্প সময়ের মধ্যে, ওই যে 45 মিনিটের মধ্যে সিদ্ধান্ত নিয়ে চলে গেছে। ফলে আগের দিন রাতে পর্যন্ত কিন্তু নেতা কর্মীরা কেউ জানতে পারেনি। ফলে তারা যে চলে যাবে, চলে যদি যাইতো, তাহলে শেখ হাসিনা বলতো, আমাকে ফেলে তোমরা চলে গেছো। ফলে সবাই শেখ হাসিনার প্রতি আস্থা রেখে, এবং শেখ হাসিনা এমন একটা ব্যবস্থা করছে যে সব সংকট, যে কোনো সংকট সে উতরাইতে পারবে, এমন একটা মানে সবাই মোহের মধ্যে ছিল বা অন্ধ একটা বিশ্বাসের মধ্যে ছিল। সেই বিশ্বাসটা খান সময় সবই আসলে সময়ের খেলা। গতকালকে আমরা দেখলাম কিভাবে সালমান এফ রহমানের মতন দুর্দণ্ড প্রতাপশালী আর আইনমন্ত্রী আনিসুল হকের মতন দুর্দণ্ড প্রতাপশালী নেতা জীবন বাঁচানোর জন্য ক্লিন শেভ কইরা মাথার চুলকুলারেও তিনি কালার করে ফেলছিলেন, কিন্তু জনগণের চোখে আসলে ধোকা দেওয়া যায় না। দীর্ঘদিন যাবৎ জনগণের পাশে আছে আওয়ামী লীগ, এরকম বক্তব্য যে সকল দুর্নীতিবাজ নেতা মন্ত্রী এমপিরা দিয়েছেন, কোথায় তারা? দর্শক, সকলের মনেই একটা প্রশ্ন যে হঠাৎ করেই এতগুলা নেতা এমপি মন্ত্রী কোথায় গেল, কোথায় ঘাপটি মেরে বসে আছে? আমরা আজকে আপনাদেরকে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিচ্ছি। পাশাপাশি আমরা দাবি করছি সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে এদের প্রত্যেককে উন্মুক্ত করে দিন। এদের বিচার এই দেশের আইনের মাধ্যমে এমনভাবে করতে হবে যেন ইন ফিউচার বিএনপি ক্ষমতায় আসুক, আওয়ামী লীগ আবার আসুক, অন্য দল আসুক, এইটা একটা নসিহত হতে হবে যে ইন ফিউচার তোমরা যারা এই চেয়ারটাতে বসবা, জনগণের কথা বইলা, দেশপ্রেমের কথা বইলা, চেতনার কথা বইলা লুটপাট করবা, তোমাদের পরিণতিটা এমনই হবে। আপনাদের খেয়াল থাকার কথা, গত 5ই আগস্টে তথ্যসূত্র বলছে, একদম অথেন্টিক তথ্যসূত্র বলছে, বাংলাদেশ থেকে আওয়ামী লীগের এই যে এমপি মন্ত্রীরা আছে, ঊর্ধ্বতন যারা প্রভাবশালী যারা নেতারা ছিল, এদের মধ্যে অনলি 90 জন বাংলাদেশ ছেড়ে গিয়েছে। তথ্যসূত্র অনুযায়ী, তথ্যসূত্র হচ্ছে বিমানবন্দর এবং কি আমাদের ইমিগ্রেশন, পাশাপাশি সীমান্তবর্তী এরিয়ার তথ্য। এর বাহিরেও হয়তো অনেকে পালিয়েছে, কিন্তু মূল যেই টিমটা, লুটপাটকারীদের মূল টিমটা, তারা কোথায় আছে? জনমনের প্রশ্ন, তাই না? তো অবশেষে তাদের অবস্থান খুঁজে পাওয়া গেছে। আমাদের বাংলাদেশের গর্ব এই মুহূর্তে যেই বাংলাদেশ আমরা দেখছি, এর পেছনে সবচেয়ে বড় ভূমিকা যারা রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন আস্তানাতে বা বিভিন্ন নিরাপদ শেল্টারেই আমাদের এই যারা লুটেরা আছেন, রাজনীতি করছেন ভালো কথা, জনগণের জন্য কাজ করছেন, ব্যাংকে থেকে লুট করেন নাই, কোনো রকম মার্ডার, হত্যা মামলা অথবা পাশাপাশি লুটপাট দুর্নীতিতে জড়ান নাই, তাদের জন্য একটু সাময়িক খারাপ সময় গেলেও ঠিক হয়ে যাবে। কিন্তু যারা লুটপাট, হত্যা, ধর্ষণ, ব্যাংকে লুট, রাষ্ট্রের টাকা পাচার, অনেক কিছুতে জড়িত আছেন, তারা প্রত্যেকেই এই মুহূর্তে আমাদের সেনাবাহিনীর কাছে আছে।
গতকালকে আমাদের যিনি সেনাপ্রধান আছেন জেনারেল ওয়াকারুজ্জামান, তিনি আপনারা বলছেন জীবন বিপন্ন হতে পারে, ধর্ম বর্ণ নির্বিশেষে এমন অনেককেই সেনাবাহিনী আশ্রয় দিয়েছে। তিনি বলেন আমরা তাদের আশ্রয় দিয়েছি, তবে তাদের যদি কোনো অভিযোগ থাকে, মামলা হয়, তাহলে তারা শাস্তির আওতায় যাবেন, কিন্তু অবশ্যই আমরা চাইব না যে বিচার বহির্ভূত কোনো কাজ বা হামলা হোক। তাদের যে জীবনের হুমকি আছে সেটা অনুধাবন করেই আপনার আমরা আশ্রয় দিয়েছি। সে যে দলেরই হোক, যে মতেরই হোক, যে ধর্মেরই হোক, সেটা নিরাপত্তা আমরা দেখব। গতকালকে রাজশাহী সেনানিবাসে নির্ধারিত কর্মসূচি শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেছেন। তিনি বলছেন যে সংখ্যালঘু ইস্যুতে, তো সংখ্যালঘু শব্দটা আমি বরাবরই বলি যে এটা আমাদের পরিবর্তন করা উচিত। তিনি বলছেন যে অন্তর্বর্তী সরকারকে সাহায্য করবেন, এছাড়া আচ্ছা এখন কেউ কেউ বলছেন যে সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হক তারাও সেনাবাহিনীর আওতাধীনে ছিল, বাট ডিজিএফআই এর হয়তো তারা হেফাজতে ছিল, কিন্তু আস্তে আস্তে তাদেরকে বের করা হচ্ছে, টেকনিক্যালি তাদেরকে জনগণের হাতে তুলে দেওয়া হচ্ছে। আমি আমার জায়গা থেকে সবসময় বলি, দেখেন আমরা যারা বিভিন্ন দলগুলোর সাপোর্টার আছে, আওয়ামী লীগ, বিএনপি বা অন্যান্য দলগুলোর, যারা আমরা প্রবাসে আছি বা দেশেও আছি, বেশিরভাগ আমরা যারা প্রবাসে আছি, আমরা কিন্তু ভাই একটা সুন্দর বাংলাদেশ চাই। আমরা চাই আমাদের দলগুলোকে মানুষ ভালোবাসুক, আমরা চাই আমাদের দলের নেতাদেরকে মানুষ ভালোবাসুক, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে রাজনীতি করা, আপনি যে বিদেশে আসছেন, আপনি আসার পরে যখন দল নিয়ে একটা সমালোচনা করবেন, একটা অন্যায় দুর্নীতি লুটপাট দেখে আপনি একটু প্রতিবাদ করবেন, আপনাকে থামিয়ে দেওয়া হবে। কোথায় আজকে আনিসুল হকের সেই পাওয়ার? কি পরিমাণ ডিস্টারবেন্স আমি বা হইছি এই সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট দ্বারা? অপরাধ একটাই, কতটুকু আর বলি? এরপর তো আপনারা বলেন দালাল। যতটুকুই বলছি বিভিন্ন সময় আমাদের পুলিশ নিয়ে, আমাদের বিভিন্ন মন্ত্রী এমপি নিয়ে আমি যতটুকু পারছি ততটুকু বলছি। সেটার জন্য আমাকে গত 5 বছর কিন্তু দেশে যাওয়ার মধ্যে একটা হুমকি ছিল, নানান ধরনের আমার উপরে চ্যালেঞ্জ ছিল, যার কারণে গলার আওয়াজও অনেকটাই নরম ছিল। কিছু করার নাই, দিন শেষে ব্যক্তি জীবন, পরিবার আছে বাংলাদেশে, ব্যবসা বাণিজ্য আছে, সবকিছু মিলিয়ে একটা হুমকি ধামকির মধ্যেই কাটছে। কিন্তু আজকে আনিসুল হকদের নমুনা দেখায় সালমান এফ রহমান, তার উপর যে কত পরিমাণ মানুষের বদদোয়া, শেয়ার বাজারে বিনিয়োগ করা, প্রত্যেকটা গরিব দুঃখী মেহনতি মধ্যবিত্তের সন্তানরা যারা সেখানে ইনভেস্ট করছে, তাদেরকে বদদোয়া লাগে নাই? লাগছে। আজকে বাংলাদেশের যে সকল এমপি মন্ত্রীরা দুর্দান্ত প্রতাপশালী ছিলেন, বিশেষ করে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার বিচার জনগণের হাতে ছেড়ে দেওয়া উচিত। কারণ রাষ্ট্রের আইনে এরকম বহুত ফাঁসির আসামি আছে, যারে দিয়ে আমার সাথে প্রশাসনের প্রথম ধাপটাতে ভেজাল তৈরি হয়েছিল ওসি প্রদীপ। সেই ওসি প্রদীপেরই ফাঁসির আদেশ হয়ে আছে, ফাঁসি তো আর হয় না। তো এই সালমান এফ রহমান বা যারাই আছে, বিশেষ করে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, এই লোকটার কোনো ক্ষমা নাই, তাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল জনতার মঞ্চে ফাঁসি দিয়ে দেওয়া উচিত, অথবা ধরেন আদালতের মাধ্যমে তার ফাঁসি হওয়া উচিত। কারণ এরা ডাবল অপরাধ করছে। প্রথমত দলীয় দৃষ্টিতে এরা অপরাধ করছে কি, যে দলটাকে নষ্ট করার জন্য, ক্ষমতাকে পুঞ্জীভূত করার জন্য, পুলিশ বাহিনীকে দানব বাহিনীতে পরিণত করার জন্য এই স্বরাষ্ট্রমন্ত্রীর মতন মানুষগুলা দায়ী। মিসগাইডেড করছে এরা প্রশাসনকে, জনগণ পুলিশ মুখোমুখি দাঁড় করে দিয়েছে। আর দেশের দৃষ্টিভঙ্গি যদি দেখি, এতগুলা বাচ্চার জীবন মরছ, মানে লাশ পড়ে গেল, তারে ফোনে দেখানো হইতেছে আর সে দেখতেছে, ভাবা যায় কোনো প্রতিক্রিয়া আছে এই কালামাগুরের চেহারায়? কোথায় গেছেন আজকে সবাই? তো আমি বাংলাদেশ সেনাবাহিনীর উদ্দেশ্যে, আমাদের গর্বিত দেশ বাহিনীর, দেশপ্রেমিক এই বাহিনীর উদ্দেশ্যে বলবো, একটা সাময়িক ট্রমা ছিল, এখনো কিছুটা আছে, তবে এদের প্রত্যেককে আইনের আওতায় আপনারা তুলে দেন, কারণ এদের বিচার হওয়া দরকার। নয়তো আগামী দিনে যেই রাষ্ট্র ক্ষমতায় আবারও আমরা যে 53 বছর আওয়ামী লীগ বিএনপি খেলা খেলতেছি, এই খেলাতে প্রত্যেকে আসতেছে, প্রত্যেকে যাচ্ছে, দল ক্ষমতা নাই, বিদেশ, আবার দল চলে আসলে এরা দেশে আসে, আবার লুটপাট দুর্নীতি এই জায়গাগুলো করে। কিন্তু একটা এক্সাম্পল সেট করা দরকার। আমরা যারাই রাজনীতি করি, যেই দলেরই করি, যারা দলকে ভাইঙা ধান্দাবাজি না করে, যারা দলকে ভাইঙা লুটপাট না করে, অবৈধ প্রভাব প্রতিপত্তি না খাড়ায়, প্রত্যেকটা দলের কর্মী দলের কর্মকাণ্ডের জন্য কিন্তু লজ্জিত হই আমরা। কেন লজ্জিত হই? কারণ দল যখন ক্ষমতায় বসে তখন কাউরে চিনে না, খালি করে জনগণ পাশে আছে। এই যে গতকালকে 15ই আগস্ট নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বললেন জনগণকে পাশে আছে। জনগণ এই দেশে 35% যে আওয়ামী লীগের নির্দিষ্ট কোটা ছিল সেটা তো কমে গেছে। কেন কমে গেছে? ওই যে লবিং, যারা দলের ত্যাগী নেতা কর্মী ছিল তাদের কোথাও জায়গা নাই, উল্টা নিজের দল ক্ষমতায় থাকাকালীন নিজে মামলা খাইয়া দেশ ছাড়া হয়েছে। যারা দলের অন্যায়গুলো নিয়ে কথা বলছে তারা দেশে ঢুকতে পারে না। আমি নিজেই তো একজন। এগুলা কেন হয়েছে? কারণ আপনারা ক্ষমতাটা পাওয়ার পরে
যারা দলের জন্য ভালো শুভাকাঙ্ক্ষী, যারা দলটাকে পজিটিভলি ভাইব করতে চাইছে। বিএনপি আমলিক সেম। আপনি বিএনপি ক্ষমতা আসলে আপনি যে তারেক জিয়ার একটা অন্যায় নিয়ে অথবা কোনো একজন মন্ত্রীর অন্যায় নিয়ে কথা বলবেন, এটা তো সোজা না। বাট সেই দিনটা আমরা চাচ্ছি যেখানে আমরা প্রত্যেকেই দল করি, বাট নিজের দল যদি কোনো অন্যায় করে, সমালোচনা করে, যতটুকু আমাদের যার যার জায়গা থেকে বলার সুযোগ আছে ততটুকু বলার অধিকার আমাদেরকে দিতে হবে। আইন এভাবে হয়রানি করা যাবে না। এই আইন মন্ত্রণালয়কে কাজে লাগাইয়া এই আনিসুল হক তো আমার বিরুদ্ধে অনেক ধরনের কাহিনী করছে না? করছে। এই বেনজিরের ক্ষমতা থাকাকালীন, এর আগের আইজিপি থাকাকালীনও যারা ছিল ডিস্টারবেন্স করছে, ডিবি হারুন ডিস্টারবেন্স করছে। কোথায় আজকে তোমাদের ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি? জনগণ সামনে পাইলে গণধোলাই দিয়ে শেষ করে ফেলবে। এসব আবর্জনা শেষ করে ফেলাই উচিত। যারা রাজনীতিকে ঢাল হিসেবে ব্যবহার করে রাষ্ট্রটা লুট করছে, টাকা পয়সা মারছে, মানুষের জীবনকে আয়নাঘরের মধ্যে বন্দী করছে, প্রত্যেকটা মানুষ যে যেখানে কানেক্টেড, প্রত্যেকের দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত। এই দেশে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে। সেই সংস্কৃতি থেকে বের হয়ে এই দেশে যে বিচার হয় সেই ভয়টা এখন কাজ করতেছে কার মধ্যে? আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে। কেন? 15 বছর লুটপাট, অন্যায়, দুর্নীতি যারাই করছে এক একটার পাশার ভিতরে ঝোলঝোল ফিল হচ্ছে। তবে যারা রাজনীতি করছে মানুষের জন্য, আওয়ামী লীগ করছে, তারা কিন্তু এলাকাতে আছে, সম্মানের সহিতে আছে। কারণ মানুষ ভাই অত্যাচারীকে হজম করে না, ভালো মানুষের সবাই মূল্যায়ন করে। শিক্ষা নেন। আর সেনাপ্রধানকে বলবো যে আপনি অতি দ্রুতই আপনার হেফাজতে যে সকল এই লুটেরারা আছে এদেরকে আইনের আওতায় তুলে দিন অথবা জনগণের আদালতে তুলে দিন। তবে সেনাবাহিনীর দায়িত্ব নিরাপত্তা দেওয়া। তিনি বলছেন যেই দলেরই হোক, যেই মতেরই হোক, তাদেরকে নিরাপত্তা দেওয়া, এটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর কাজই। তো দেখা যাক বাকিদের আমলনামা কখন। আন্দোলনে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যখন দেশ উত্তপ্ত, ঠিক তখন জুলাই মাসের 12 তারিখে কিন্তু আইনমন্ত্রী সর্বশেষ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, যে তার সংসদীয় এলাকা আখাউড়ায় আসেন। তখন কিন্তু এই আখাউড়াতে যে সকল গণমাধ্যম ছিল, যে কর্মীদের প্রশ্নের জবাবে তিনি সেই সময় বলেছিলেন যে কোটা বিরোধী আন্দোলনে যারা এই ঢাকা শহরে কিংবা সারা বাংলাদেশে আন্দোলনে রাজপথের ছাত্ররা রয়েছেন, তারা কিন্তু রাজাকারের পেতাত্তা কিংবা যে স্বাধীনতা বিরোধী ছিল তাদের পেতাত্তা বলে তিনি আখাউড়াতে আখ্যায়িত করেছিলেন। পরবর্তীতে শেখ হাসিনার সংবাদ সম্মেলনে রাজাকারের পেতাত্তা, বুদনাতির এই ধরনের কথাবার্তার কারণে কিন্তু সারা দেশব্যাপী ছাত্র জনতা উত্তাল হয়ে একটা পর্যায়ে 5 আগস্টে শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হওয়ার পরে গতকাল কিন্তু ব্রাহ্মণবাড়িয়া 4 কসবা আখাউড়া নির্বাচনী এলাকার আইনমন্ত্রী সে ঢাকার সদরঘাটের নৌপথে পালিয়ে যাওয়ার সময় কিন্তু তাকে আটক করে, সেই আটক করার পরে ব্রাহ্মণবাড়িয়ার যে কসবা আখাউড়া নির্বাচনী এলাকা রয়েছে সেই নির্বাচনী এলাকার আখাউড়ায় কিন্তু রাতেই আনন্দ মিছিল এবং তার পুষ্পস্তলিকা দাহ করে এবং তার ফাঁসির দাবিতে কিন্তু সাধারণ জনগণ থেকে সবাই কিন্তু আম জনতা সবাই সোচ্চার হয়ে ওঠে। এই আইনমন্ত্রী আখাউড়াতে একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। আমাকে র্যাবের দ্বারা অ্যারেস্ট করে দীর্ঘ 3 মাস জেল খাটাইছে এই আইনমন্ত্রী অবৈধভাবে। তো এই আইনমন্ত্রীর পতন থেকে আমাদের সবার শিক্ষা নেওয়া উচিত যে খারাপ কাজ করলে এর পরিণতি কী হয়। বর্তমানে পরিস্থিতিতে এই আইনমন্ত্রীকে গ্রেপ্তার করাই সারা বাংলাদেশে তথা আখাউড়ায় আনন্দের মিছিল হয়ে যাচ্ছে। আসলে ব্যক্তিগতভাবে না, উনি যা যা করছে প্রত্যেকটির বিচার হওয়া উচিত। আমি আজকে সকালে, গতকাল রাতের পরে আজকে সকালে কিন্তু এই আখাউড়ার বিভিন্ন রাজনৈতিক দল এবং সাধারণ যে জনগণ রয়েছে তারা কিন্তু বিক্ষোভে ফেটে পড়েন এবং বিভিন্নভাবে বিভিন্ন উপজেলার যে ইউনিয়ন রয়েছে, ওয়ার্ড রয়েছে, সেই ইউনিয়ন এবং ওয়ার্ড থেকে কিন্তু আখাউড়া পৌর শহরে মিছিল করতে করতে আইনমন্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে আছেন। ফাঁসি চাই, ফাঁসি চাই, এই সাধারণ জনগণের একটাই দাবি যেন আইনমন্ত্রী যে বিভিন্ন সময় এই গত তার রাজনীতি সংসদীয় এলাকায় যে তার নেতাকর্মী এবং তার যেই রাজনীতির প্রেক্ষাপট আমলে যেইভাবে মানুষের অন্যায় অত্যাচার করে মানুষকে দমন পীড়ন এবং মামলা হামলা দিয়ে তাদেরকে কোণঠাসা করে রেখেছে, তার প্রতিফলন কিন্তু এখন রাজপথে আমরা পেয়েছি। আজকে সকালে আখাউড়ার আপামর জনসাধারণ এই আইনমন্ত্রীর বিচার চেয়ে কিন্তু রাজপথে মিটিং এবং সভা সমাবেশ করেছেন। এখনও আমি দাঁড়িয়েছি আখাউড়া পৌর শহরের মুক্ত মঞ্চ যে মোটর স্ট্যান্ড এলাকায়। এই আমার পিছনে যারা দাঁড়িয়েছেন তারা কিন্তু আখাউড়া
উপজেলার বিভিন্ন রাজনীতি এবং সাধারণ জনতা এবং শিক্ষার্থী তারা কিন্তু আইনমন্ত্রী যখন ক্ষমতায় ছিলেন তখন তাদের আইনমন্ত্রী এবং তার দূষণ যে সাঙ্গুপাঙ্গরা রয়েছে তাদের যেই মামলা হামলা বিভিন্ন অত্যাচার অতিষ্ঠ হয়ে মানুষ কিন্তু বিভিন্নভাবে নির্যাতিত। এই কসবা আখাউড়া এই বালু ব্যবসা থেকে শুরু করে সিন্ডিকেটের মাধ্যমে এই কসবা আখাউড়া তছনছ করে দিয়েছে। এই হাইনা সরকারের এই আইনমন্ত্রী আমরা বিচার ও ফাঁসি চাই। কোনো দেশে উপস্থিত ছিলাম এই মাফিয়া আইনমন্ত্রী আনিসুল হকের যে মাফিয়া তন্ত্র কসবা আখাউড়া চালু করেছিল, সেই মাফিয়ার সদস্যরা আমাদেরকে রাতের আধারে 28 অক্টোবর গ্রেপ্তার করে কারা অন্তরীণ করে আমাদেরকে যে জুলুম নির্যাতন করেছে এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার বিচার চাই। সেই নির্যাতিত মানুষের কথা আমরা শুনেছি। আমি যদি আরেকটা বিষয় আপনাকে জানাতে চাই, সেটি হলো আইনমন্ত্রী যখন কসবা আখাউড়ার দায়িত্বে ছিলেন এবং এই সংসদীয় এলাকার দায়িত্বে ছিলেন তখন উনি মাসের মধ্যে 3 থেকে 4 বার কিন্তু ওনার নির্বাচনী এলাকা আসতেন এবং উনি যখন আসতেন ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত একটি আন্তনগর মহানগর প্রগতি ট্রেনেই উনি বেশিরভাগ এসেছেন এবং সেই ট্রেনে একটি সেলুন কোচ করে একমাত্র উনি ছাড়া কেউ আসতেন না এই সেলুন কোচে। উনি যতবার এসেছেন সেই সেলুন কোচে করে কিন্তু আখাউড়ায় আসতেন। এই আখাউড়াতে আসার পরে উনার হাজার হাজার মানুষ যারা ওনাকে রিসিভ করতেন এবং বিভিন্ন বাহাবা দিতেন, যারা আনিস ভাই বলে মুখে ফেরা তুলে ফেলতেন, ঠিক সেই জনতা সেই লোকজনই কিন্তু আজকে গতকাল রাতে এবং আজকে বিভিন্ন রাজপথে আমি দেখেছি সেই লোকজনই কিন্তু তার ফাঁসি চায়, তার বিচার চায়। তার নির্যাতনে অতিষ্ঠ হয়ে মানুষ যখন একেবারে কোণঠাসা তখন কিন্তু তার এই প্রেক্ষাপটে এসে মানুষ তার এই দেয়ালে পিঠ থেকে যাওয়ার পরিস্থিতিতে মানুষ তার বিচার চেয়েছে এবং মানুষের একটাই দাবি, আইনমন্ত্রী সে যখন আইন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন আইনমন্ত্রী, সুতরাং আইন মন্ত্রণালয়ের অপব্যবহার করে সে অনৈতিকভাবে ক্ষমতায় এসে অপব্যবহার করে মানুষকে বিভিন্নভাবে মানসিক এবং আর্থিক নির্যাতন করে, কারাভোগ এবং বিভিন্নভাবে নির্যাতন করে তারা কিন্তু একেবারে কোণঠাসা করে রেখেছে। যার ফলশ্রুতিতে মানুষ এই মুহূর্তে এসে আইনমন্ত্রী যেহেতু গ্রেপ্তার হয়েছেন সবাই আনন্দ মিছিল করে একটাই দাবি জানিয়েছেন তার যেন অন্তত নেই বিচারটা এবং যারা নির্যাতিত যারা ভুক্তভোগী সেই ভুক্তভোগী জনগণের কিন্তু একটি কথা যে আইনমন্ত্রী আইন মন্ত্রণালয়ের সঠিক দায়িত্ব পালন না করে অবৈধ দায়িত্ব নিয়ে সে মানুষকে বিভিন্নভাবে নির্যাতন করছেন, সেই নির্যাতনের বিচার চেয়েছেন এবং এই আখাউড়ার মানুষ আজকে এই রাজপথে চলে এসছেন। আখাউড়ার পাশাপাশি এই কসবা আখাউড়ার শুধুই নয় সারা বাংলাদেশের বিভিন্ন রাজনীতির প্রেক্ষাপটে যারা রয়েছেন তারা কিন্তু একটাই দাবি, এই আইনমন্ত্রী অবৈধভাবে ক্ষমতা দখল করে অবৈধভাবে আইন প্রয়োগ করে মানুষকে বিভিন্নভাবে হেনস্থা করেছেন, বিভিন্নভাবে নির্যাতন করেছেন। সেই নির্যাতনের এই দাবি জানিয়েছেন সাধারণ জনগণ। আমি মহিউদ্দিন মিশু, ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থেকে আইনমন্ত্রী গ্রেপ্তারের পরে এত সময় ধরে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দর্শকরা দেখেছেন এবং বাংলাদেশের বর্তমান কি পরিস্থিতি আপনারা ভিডিওটি দেখে সম্পূর্ণ বিষয়টুকু ভালোভাবে বুঝতে পেরেছেন। তাহলে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।